ফাইনালি ডান। নট ডান। ও ওই যে পাহাড়ের ঘরটা ওইটাতে একটা এভারেস্ট আর একটা মাকালু। কানটা ধরো তো, আমি এর সাথে আর আসবো না। কনকনে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়ার দুঃসাহস আর করতে পারলাম না। খাওয়ার জন্য বোতলে গরম জল রাখা ছিল, সেই দিয়েই মুখ ধোয়ার কাজটা সেরে ফেললাম। झांसी रानी लक्ष्मीबाई पधार रहे हैं ढक्का। ঘুম থেকে উঠে প্রথমেই ব্যাগপত্র গুছিয়ে রুমটা ছাড়লাম, তারপর নিচে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হাঁটার রাস্তায়। আমাদের গ্রুপের সবাই মোটামুটি এগিয়ে থাকে, তবে এই মাস্টারদা, আমার ছেলে আর আমি একটু পিছিয়ে থাকি। গতকালকে আমাদের 13 কিলোমিটার চড়াই রাস্তায় হাঁটা ছিল, যেটা বিগিনারদের জন্য খুবই কষ্টকর। গ্রুপের একটি ছেলের কালকে ভীষণ কষ্ট হয়েছিল, সে সন্ধ্যের পর থেকে অসুস্থ বোধ করছিল। আজকের রাস্তা আরও বেশি কঠিন, আরও বেশি চড়াই, সেই জন্য সেই ছেলেটিকে এবং তার সঙ্গে যে ছিল তাকে, তাদের দুজনকে একটি ল্যান্ড রোভারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আলে তাদের স্টে আছে, আলের হোমস্টেতে তাদেরকে নামিয়ে দেবে। আর আমার যে বড় ব্যাগটা ছিল রুকস্যাক, সেটাও তাদের সঙ্গে গাড়িতে দেওয়া হয়েছে। ব্যাগের ভাড়া 300 টাকা। ওই তোরা দেখা যাচ্ছে না। नीति थोड़ा आगे एक स्पॉट मिले দেখা যাবে। এই যে সবাইকে বলে দাও কোনটা এভারেস্ট। এটা এভারেস্ট। হ্যাঁ, লেফটটা এভারেস্ট আর মাকালু। রাইটটা মাকালু। यस ভালো আসছে। ও আমাদের এখন টি ব্রেক। এই চিরার টোপলা, আয় মাস্টার দা, হ্যালো বলো। যা রিঅ্যাপ্লাই করা করে নে। হ্যাঁ সানস্ক্রিন, নাকগুলো আগে দি। আয় না চিরা চিরা, আয় চিরা চিরা। এখানে ছিল আমাদের টি ব্রেক। কেউ সানস্ক্রিন লাগাতে ব্যস্ত, কেউ চায়ের অর্ডার দিতে ব্যস্ত। তো এখানে চা ছিল 50 টাকা, মানে যত উপরে উঠতে থাকবো তত চায়ের দাম বাড়তে থাকবে। এই ট্রিপে এসে লাস্ট ভালো চা খেয়েছিলাম ধোত্রেতে, পদ্মা হোমস্টেতে। একদম স্বরের মতো চা মুখে ঠোঁটে লেগে আছে। আর হচ্ছে যত উপরে উঠছি তত চায়ের মান খারাপ হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে। এখানের চা যদি হয় 50 টাকা, তাহলে আমার হাতের চা 100 টাকা হওয়া উচিত, তাই না? ও অবশ্য আপনারা কি করে জানবেন? আমার হাতের চা তো আপনারা খাননি। যাই হোক, ভিডিও দেখতে দেখতে আমার হাতের চায়ের নিমন্ত্রণ রইল একদিন। দাদা আমার হাতগুলো বন্ধ হয়ে আমার কানটা ধরো তো, আমি এর সাথে আর আসবো না। হাত ধরবে না দাদা, কই বিয়ে হবে না। আর তোর কোন বাপের বেটি বেশি হয়েছে রে তোর বিয়া দেয়? সেই ব্রিটিশ আমলের ঐতিহাসিক ল্যান্ড রোভার চলে এই রাস্তায়। পাহাড়ের চড়াই বেয়ে গাড়িগুলো উপর দিকে ওঠার সময় কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। মনে হয় গাড়ির প্রাণ বেরিয়ে যাচ্ছে একদম। আর গাড়ির ভেতরে থাকা যাত্রীগুলোর মুখ চোখ দেখলে তো দেখার মতো। সান্দাকফুর রাস্তাটা মূলত ট্রেকিং রুট, তবে ল্যান্ড রোভার তো চলতোই, এখন বোলেরো চলে। রাস্তা ভীষণ চড়াই এবং প্রচণ্ড এবড়ো খেবড়ো। এই রাস্তায় হাঁটতে গেলে জুতোর সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, বলতে গেলে পায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ট্রিপে যত খরচই হোক না কেন, দামি, ভালো ব্র্যান্ডের, ভালো মানের ট্রেকিং আর হিকিং শু ভীষণ জরুরি। তা না হলে দিন শেষে পায়ে ফোসকা আর পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে রাত্রি যাপন করতে হবে। এই একটাই জীবন, বুঝলেন তো? এমনিতেই মানুষের গড়ায়ু দিন দিন কমে যাচ্ছে। যতটুকু সুস্থ সবলভাবে বেঁচে আছি, জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করাই আমার মূল উদ্দেশ্য। আপনাদের মনে হতে পারে এই একটা ট্রিপ নিয়ে এত আদিক্ষেতার অনেক কারণ আছে। 3 বছরের পরিকল্পনা। প্রথমবার যেবার বুকিং দিয়েছিলাম, বুকিং দেওয়ার পরে জানতে পারি আমি প্রেগনেন্ট। সেবার আর যাওয়া হয়নি। তারপরে পরিকল্পনা মাথায় চলছে। তারপরে 16 মাসের ছেলেকে রেখে বাড়ি থেকে বেরোতে পারার সেই দুঃসাহস, 7 বছরের ছেলেকে নিয়ে সেই ট্রিপটাকে সাকসেস করা, এবং খুব সাধারণ গৃহবধূ হয়ে বাড়ির বাইরে 7 দিন রাত কাটানো
একেবারে কম কথা নয় কিন্তু। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কালীপোখরি। এই জায়গাটার নাম কালীপোখরি। দিস ইজ দ্য মোমেন্ট। আমি সান্দাকফু ট্র্যাক করতে চেয়েছি। আমি মনে মনে এবং সোশ্যাল মিডিয়ায় অন্যদের ছবি দেখতে দেখতে কতবার যে এই জায়গায় চলে এসেছি। অন্যদের ছবিতে এই জায়গার ভিউটা আরও অনেক বেশি সুন্দর ছিল, আরও বেশি রঙিন ছিল। আমরা আস্তে আস্তে মেঘে ছেয়ে গেছে চারিদিকটা, তাই সাদা কালো লাগছে ভিউটা। हम कैसे जाए? কালীপোখরিতে ছিল আমাদের লাঞ্চ ব্রেক। এখানে রুটি সবজি খেয়ে আর চারিদিকে কুয়াশায় অন্ধকার হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল এখানে একটা স্টে হলে ভালো হতো। শরীর আর চলছে না, আর এই দেহ নিয়ে পাহাড়ের চড়াই উঠতে পারছি না। কিন্তু না, স্টে নেই, যেতে তো হবেই, রাস্তাটা অতিক্রম করতে হবে। ট্রিপটা যারা অর্গানাইজ করেছিলেন তারা আরও 1-2 দিন বেশি সময় নিয়ে আরেকটু কম রাস্তায় স্টে দিলে খুব ভালো হতো, কারণ এই ট্রিপে সবাই মোটামুটি বিগিনার ছিল, 4 জন বাদে। চমড়িগাই দেখতে দেখতে আবার আমাদের পথ চলা শুরু। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় কথা বলতে পারছিলাম না, চোয়াল আর দাঁত ঠক করে কাঁপছিল। গালের অবস্থা মারাত্মক খারাপ। যদিও আমি খুব কমই স্কিন কেয়ার করি, তারপরেও এত মোটা প্রলেপ দিয়ে বোরোলিন লাগিয়ে রেখেছিলাম। এই ঠান্ডা বাতাসে আমার গালের চামড়াগুলো মনে হয় যে ফেটে যাচ্ছে। গাইড দাদার হাত ধরে ওই যে আমার ছেলে যাচ্ছে গুটি গুটি পায়ে, আর এই ঘোড়াটার নাম হচ্ছে ঋতু। ছোট ঝর্ণার জলগুলোর নিচে এসে আর গড়াতে পারেনি, একেবারে বরফ হয়ে গেছে। হার মানবেন না, হার মানিব না। জল খাই। ভাগ্যিস আমাদের রুকস্যাক মানে বড় ব্যাগটা গাড়িতে দিয়ে দিয়েছিলাম, না হলে আর এই রাস্তাটা চলাই যেত না। শুধুমাত্র সান্দাকফু রুটেই বোধহয় এই সুবিধাটা আছে যে ব্যাগ বইতে না পারলে গাড়িতে উঠিয়ে দেওয়া যায়। এই জায়গাটার নাম সম্ভবত বিবেকভঞ্জন। প্রচণ্ড খাড়া সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল জান হাতে চলে আসবে। তারপরেও একবারের জন্যও মনে হয়নি যে আর ট্রেকিংয়ে আসবো না। ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। वहाँ से भी शॉर्टकट होगा, फिर चलिए। অন্ধকার হয়ে যাবে বাবা, কথা বুঝিস না। এই শর্টকাট রাস্তায় যাব এখন। বস একটু এখানে বস, রেস্ট কর, তারপর রেস্ট করে যাব আমরা। ওকে, জল খাই আমরা। আলটা কি সান্দাকফুতেই? হ্যাঁ, আলটা সান্দাকফু। ওকে দকি ওকিদকি। একটা ফটো তুলে নাও। এই সংকীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি, আমি যেতে পাচ্ছি, সেটাই অনেক বড় ব্যাপার। চল আয়। লাঠি লাগবে না বাবা?
সারা রাস্তা খুব ভালোই আসছিল আমার ছেলেটা। অলমোস্ট সান্দাকফু টপে পৌঁছে যাব, ঠিক ওই মুহূর্ত থেকে ও ভীষণ ঘ্যানোর শুরু করছিল। হাঁটার সময় কথা বললে এনার্জি লস হয়, এমনিতেই আমাদের এনার্জি একদম তলানিতে ঠেকে গেছে। এরপরে আর একটা শব্দও খরচ করতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরেও বাচ্চার সাথে কথা বলতেই হচ্ছে কন্টিনিউয়াসলি। একজন গাইড দাদা বাকিদেরকে নিয়ে অনেক আগে চলে গেছেন, আর একজন গাইড দাদা পেছনে রয়েছেন। খানিকটা ভেড়ার পাল নিয়ে যাওয়ার মতো, একজন থাকে খুব আগে আর একজন পেছনে, তাড়িয়ে নিয়ে যায়। আমাদের ওই একই অবস্থা। তীর্থ, এটা তোর বাপ পাইস নাই যে চিল্লাবি আর মাইনা নিবে, বুঝছিস তো? লিমিট ক্রস করবি না, আদর করতেছে দেখা। আমার সোনা বাচ্চা পৌঁছায় গেছে না, অলমোস্ট পৌঁছায় গেছি আমরা। পারছে তো, একটু কষ্ট হয়েছে, একটু না অনেক কষ্ট হয়েছে, কিন্তু তাও পারছে, তাই না বাবা? হিরো, হ্যাঁ। ফাইনালি ডান বাবা, ফাইনালি ডান। নট ডান। নট ডান না, ডান তো। এই যে জিরো, ওটা জিরো। চলো বক্স উঠো উঠো, চলে গেল ওরা। উঠো, ডান ডান, ফাইনালি ডান। নট ডান। বক্স কিলোমিটার। ও ওই যে পাহাড়ের ঘরটা, ওইটাতে ওদের থাকার জায়গা, শেরপা স্যালেট, রাইট? যাও বাবা যাও। এত এফোর্ট দিয়ে এতটা রাস্তা হেঁটে আসার পরে ফাইনালি আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করছি। এখন আমরা মেঘের ভেলায় ভাসবো। মেঘের যত গান আছে সব কানের বাজছে, কিন্তু গলা দিয়ে আর গান আসছে না, এতটাই ক্লান্ত। একদিকে সূর্যাস্ত, আরেকদিকে পূর্ণ চাঁদ। पंछी बनो उड़ते फिरो मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। এই মেঘের রাজ্য আর সূর্যাস্তের ভিউটা আল থেকে ভীষণ সুন্দর দেখা যায়। ভীষণ সুন্দর মানে ভীষণই সুন্দর, একদম সিনেমাটিক। কিন্তু আলে খুব ভালো ফ্যাসিলিটি ছিল না বলে আলে আমাদের স্টে রাখা হয়নি। এত কষ্ট সব মাটি হয়ে যাবে ওর জন্য ওয়েট করলে। আগে আসলে আপনারা আরো সুন্দর ভিউ দিতেন। ওই নিচে মেঘের সাথে একটু ছবি বলছিলাম, কথাই বলতে পারছি না। ও কি হাত থেকে দিল না? আরে না না, ও পারে। বোতলটা এখন আমার ছবি নাও, যেভাবে দেখো, ওই দেখ কি দেখার জন্য আসছি আমরা। প্লিজ আসছে আসছে, ভালো ফ্রেম আসছে। এইখানটা দাঁড়াও, তবে বাস দেখতে পাবে। বাস বাস, একটু দাঁড়াও। তুই সরে যা। তুমি গুড বাই। এত কষ্ট করে আসছি, ভিডিও করতে বলেছে। এটার মতে বড় হয়ে যখন বন্ধুদের সাথে ঠিক আছে, ক্লিক ওখানে স্টিল আসবে। ফটো ক্লিক কর না, ফটো ক্লিক কর। জীবনে অনেক কিছু করতে পারি না, জিদ করে। এই অনুভূতি, এই আবেগ কখনোই বুঝিয়ে বলা যাবে না। যখন আপনি একটা স্বপ্ন দেখবেন এবং সেটার কখনোই বাস্তবায়ন হবে না জেনেও স্বপ্নটা মনে মনে পুষবেন, সেই স্বপ্ন অনেক বড় করবেন এবং একদিন সেই স্বপ্নকে বাস্তবায়ন হতে দেখবেন। আমি মনে করি মোটামুটি একটা বয়স পার করে গিয়ে জীবন নিয়ে হায় হতাশ করার থেকে, জীবনে কি পেলাম না সেটার লিস্ট করার থেকে, জীবনটা থাকতে, সময়টা থাকতে, নিজের দেহে মনে সেই এনার্জি থাকতে জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা অনেক ভালো। আমি যদি আমার সংসার, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু ব্যালেন্স করে এই অ্যাডভেঞ্চার করতে সমর্থ হই, তাহলে কারোর তো কোথাও সমস্যা থাকার কথা নয়। মানুষের অনেক ধরনের শখ থাকে। আমার এই উদ্ভট রকমের অ্যাডভেঞ্চার করার শখ, আরও অনেক অ্যাডভেঞ্চারের শখ লিস্টে রয়েছে,